রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা। 11 দলের প্রার্থী কর্নেল ওলি নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের বৈঠক, দুদেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদারের আশা মাহদি আমিনের। রাজধানী সহ সারা দেশে ফের গ্যাসের সংকট, ফিলিং স্টেশনে যানবাহনের সারি, এলএনজি টার্মিনালে আগুনের জেরে বিপত্তি, বললেন জ্বালানি মন্ত্রী। এবং মানবতা বিরোধী অপরাধে কাদের সহ 7 আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপন, মামলা জট কমাতেই ই-বেইল বন্ড জানালেন আইনমন্ত্রী। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি জামাত। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কর্নেল ওলি আহমেদের মনোনয়নপত্র জমা দিয়েছে নিজ নিজ প্রতিনিধি দল। এ সময় রাষ্ট্রপতি নির্বাচনেও গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে বলে অভিযোগ করেন 11 দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। আর সংবিধান ও আরপিও মেনেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এম আর আসাদের প্রতিবেদন। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সকালে নির্বাচন কমিশনে আসেন জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রতিনিধিরা। পরে কর্নেল ওলি আহমেদের পক্ষে প্রধান নির্বাচন কমিশনারের কাছে 2 দফায় 2টি মনোনয়নপত্র জমা দেন 11 দলীয় ঐক্যের প্রতিনিধিরা। আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। জানান, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন গণভোটে পাশ হওয়ার পরেও বিএনপির একগুঁয়েমের কারণে রাষ্ট্রপতি নির্বাচনেও গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে। গণভোটে এটা পাশ হওয়ার পরও 12 ফেব্রুয়ারি বিএনপির একগুঁয়েমি এবং দলীয় সংকীর্ণতার কারণে, দেশের স্বার্থকে প্রাধান্য দিতে না পারার কারণে গণতন্ত্রকে আবার সেই জনগণের অধিকারের জায়গা থেকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে ওনাদের গড়িমসির কারণে এই সংস্কারটা ওনারা করছেন না। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রার্থী বাছাই করাকে বিএনপির রাজনৈতিক দৈন্যতা বলেও মনে করে 11 দলীয় ঐক্য। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে বসছেন, এখনও কাকে প্রার্থী দেবেন আমরা বা জাতি জানতে পারে নাই। কারণ ওনাদের মধ্যে প্রার্থী বাছাইয়ের যে সংকট আমরা লক্ষ্য করছি, এই যে দৈন্যতার জায়গায় যোগ্য প্রার্থী দিতে না পারা, সে জায়গা থেকেও আমরা আশা করতে পারি যে কর্নেল ওলি সাহেবের যোগ্য, উনি সবার সামনে জাতির সামনে এসেছেন। পরে নির্বাচন ভবনে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করে মনোনয়নপত্র জমা দিতে আসে একটি প্রতিনিধি দল। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, সংবিধান ও আরপিও মেনেই রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। এটা কোনো মতেই নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং আরপিও সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে। জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে, কিন্তু নতুন করে লেখা হবে না, এমন মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় বিরোধী দলের অভিযোগ সম্পর্কে বলেন, সচিবালয়ে দলের কোনো মিটিং ছিল না। দলের যে মিটিং যেখানে হয়েছে সেটা কোনো মিটিং নয়, যেটা হয়েছে আমরা নিজে আলোচনা করেছি। আলোচনা ইতিমধ্যে যে কোনো জায়গায় হতে পারে বাংলাদেশের। বিকাল 4টার পর ব্রিফিং করেন ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, 16 আগস্ট সংসদ ভবনের একজন কর্মকর্তার অধীনে যাচাই বাছাই করা হবে 3টি মনোনয়নপত্র। এই যাচাই বাছাই আমাদেরকে সহযোগিতা করার জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে ওনাদের একজন কর্মকর্তা আসবেন, ওনাদের সিগনেচারগুলো ভেরিফিকেশন করে। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এর আগে বিএনপির পক্ষ থেকে 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত করা হয়। দুপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ক্ষমতাসীন দলটির স্থায়ী কমিটির সভা শেষে সিদ্ধান্তের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলের স্থায়ী কমিটির সদস্য, স্থানীয় সরকার মন্ত্রী এবং মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল। সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এবং তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এদিকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এ রিট দায়ের করেন। আগামী রোববার এই রিটের উপর শুনানি হতে পারে বলে জানান তিনি জানান ৭০ অনুচ্ছেদের কারণে ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারে না, তাদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হয়। যুক্তরাষ্ট্রে ব্যবসায়ীদের আত্মবিশ্বাসের সঙ্গে দীর্ঘমেয়াদে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগের আহ্বানও জানান তিনি। বাংলাদেশ সরকার চায় আমেরিকান কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করুক এবং তাদের কার্যক্রম সম্প্রসারিত হোক। সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানেও প্রস্তুত সরকার। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আমেরিকা, চীন ও ভারত সহ বিভিন্ন দেশের ২৫টি শীর্ষ কোম্পানির ৫০ জন প্রতিনিধি অংশ নেন। ব্যবসায়ীদের বিনিয়োগে উৎসাহিত করতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দক্ষিণ এশিয়া ইউএস চেম্বার অব কমার্সের সভাপতি অতুল কেশব বলেন, ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করতে আগ্রহী হওয়ায় বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করতে আগ্রহী হয়েছে বৈঠকে অংশ নেয়া প্রতিনিধিরা। To have had a wonderful set of meetings with the government of Bangladesh. We have heard the Prime Minister very clearly about his vision for the future of this great country, leveraging the amazing human capital and potential of your great people. We believe in the vision of the Honorable Prime Minister of Bangladesh being a $1 trillion economy by 2034. We believe that the private sector can be an important catalyst, bringing in investment and technology and know-how to advance the prosperity and happiness of the Bangladeshi people. প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেন, এই বৈঠকের মধ্য দিয়ে বহির্বিশ্বের বড় বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যবসার এক নব দিগন্তের সূচনা হবে। এখানে কিভাবে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানো যায়, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করা যায়, অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও স্থিতিশীল এবং আরও দীর্ঘায়িত করা যায়, কিভাবে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা যায় এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে যে পলিসিগুলো রয়েছে এগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর থেকে কিভাবে ভূমিকা রাখা যায় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে ২৫টি শীর্ষ কোম্পানির ৫০ জন প্রতিনিধি অংশ নেন বলেও জানান মাহদি আমিন। অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকরী আলোচনা হয়েছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ যে স্বনির্ভর সমৃদ্ধ দেশ আমরা করতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা সেদিকে ধাবিত। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। গ্যাসের চাপ স্বল্পতায় রাজধানীসহ দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভয়াবহ গ্যাস সংকট তৈরি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত জ্বালানি পাচ্ছেন না চালকেরা। হাতে গোনা কিছু ফিলিং স্টেশনের সামনে সিএনজি ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারিতে সড়কে তৈরি হয়েছে যানজট। অন্যদিকে গ্যাসের সরবরাহ নেই বাসাবাড়িতেও, চলছে না চুলা। শিগগিরই গ্যাস সমস্যার সমাধান চান সাধারণ মানুষ। মফিউর রহমানের রিপোর্ট। সরকারি তথ্যমতে স্বাভাবিক সময়ে সারা দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৩,৯০০ মিলিয়ন ঘনফুটের কাছাকাছি। বিপরীতে যোগান দেওয়া সম্ভব হয় ২,৬৫০ মিলিয়ন ঘনফুট। ঢাকা ও এর আশপাশের প্রয়োজন হয় ১,৯০০ মিলিয়ন ঘনফুট, আর সরবরাহ হয় প্রায় ১,৫০০ মিলিয়ন ঘনফুট। বর্তমানে তা নেমে এসেছে তলানিতে। এমনই বাস্তবতায় কয়েক কিলোমিটার দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছে সিএনজি ও প্রাইভেট কার সহ গ্যাস চালিত যানবাহন। এই চিত্র রাজধানীর তেজগাঁও, মহাখালী, মগবাজার, কল্যাণপুর, গাবতলী সহ বিভিন্ন ফিলিং স্টেশনের। কম্প্রেসার চালানোর জন্য লাইনে ন্যূনতম ১৫ PSI চাপ প্রয়োজন হলেও বর্তমানে অনেক স্থানে তা ১ PSI এর নিচে। মাঝে মাঝে থাকে না এই চাপও। বর্তমানে যে অবস্থা আছে, আপনার 2 গাড়ি বা 3 গাড়ি দেওয়ার পরে প্রেসার চলে আসে অনলি 50 বা 40। চাহিদা মতো কেউ পাচ্ছে না, কারো ৫০০ টাকার দরকার, সে পাইতেছে ১৫০ টাকা, ২০০ টাকা। এদিকে সিএনজি চালকরা বলছেন, দীর্ঘ সময় বসে থেকে যে পরিমাণ গ্যাস পাওয়া যায় তা যথেষ্ট নয়। স্বল্প আয়ে ঘুরছে না সংসারের চাকা। আমরা দিন আনি দিন খাই, বুঝেন না? আজকে ইনকাম করতে পারলে আমরা আজকে আমাদের ঘরে চুলা জ্বলবো, নাই তো আমরা না খাইয়া থাকতে। সরকারের দ্বারা আবেদন, যদি গ্যাসের দামও বাড়াইতে চায়
তা আমাদের আর কোনো কষ্ট দেওয়ার না, বাড়াইয়া আমাদের গ্যাসটা ঠিক মতন দেয়। আর ব্যক্তিগত গাড়ির চালকদের অবস্থাও একই, অনেকে আবার বন্ধ রাখছেন গাড়ি। 2 থেকে 2.5 ঘন্টার মতো লাগে, অনেক সময় 3 ঘন্টা লেগে যায়। 2 সপ্তাহ তো গাড়ি বন্ধ রাখছিলাম গ্যাসের সমস্যা, 1 সপ্তাহ ধরে আর কি আবার গাড়ি নিয়ে এখানে ভার্সিটিতে আসি, কিন্তু গ্যাস পাওয়া যায় না। এদিকে বাসাবাড়িতেও নেই গ্যাস, জ্বলছে না চুলা। গৃহিণীরা বলছেন বেশিরভাগ সময় তাদের বিকল্প ব্যবস্থায় রান্না করতে হচ্ছে অথবা হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে। এর জন্য তো বন্ধই থাকে। গ্যাস কখন আসে? রাত্রে, অনেক রাত্রে আসে। তখন কি আর ওই সময় 2টা-3টার সময়, 1টার সময়, ওই সময় কি রান্না বান্না করা সম্ভব? আর এলাকাবাসী বলছেন গ্যাস না থাকায় ভোগান্তি চরমে। গ্যাস নাই বললেই চলে, রাতে 3টার সময় আসে, 3টার সময় এসে তো আমরা পাক করা সম্ভব না। মহিলারা ঘুম থেকে উঠাইয়া ভাত রান্ধো, ডাল রান্ধো, তরকারি রান্ধো, সব তো আমাদের সম্ভব না। লাইনের গ্যাসটা যদি ঠিক মতো না আসে তার কোনো কিন্তু বিকল্প নাই। মফির রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান বলেছেন, রাত 12টার পরও প্রায় 18,000 মেগাওয়াটের বিপুল চাহিদা দেখা যাচ্ছে। এর অন্যতম কারণ হলো ব্যাটারি চালিত রিকশা ও ই-বাইক, যেগুলো রাতে চার্জ দেওয়া হয়। এর একটি বড় অংশ অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে চার্জ করা হচ্ছে। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে সরকার অভিযান চালাচ্ছে বলেও জানান মন্ত্রী। দুপুরে ব্র্যাক সেন্টারে সিপিডির সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন। মহেশখালীতে ভাসমান LNG টার্মিনালে আগুন লাগায় অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে গ্যাসের সংকট তৈরি হয়েছে বলেও জানান মন্ত্রী। আমি গতকালকে যে হিসাব নিয়েছি, প্রায় 18,000 মেগাওয়াট ডিমান্ড ছিল। এটা কোনোদিনও হওয়ার কথা না। এই যে ব্যাটারি রিক্সা এসছে, এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয়। যারা যে চার্জ করে এগুলো মোস্টলি ইললিগাল কানেকশন। প্রাউডলি বলতে হবে যে আমার দ্বারা এটা দেখে তারা দিন রাত 24 ঘন্টা এটার পিছনে লেগে আছে। গ্যাস না পাওয়ার প্রতিবাদে জামালপুর থেকে টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি অটোরিকশার চালকেরা। সকালে জামালপুরে একটি গ্যাস পাম্পের সামনে বিক্ষোভ শুরু করেন চালকেরা, পরে তারা মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় 3 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও প্রয়োজন মতো গ্যাস না পাওয়া এবং গ্যাস নিতে দিনের বড় একটি সময় পাম্পের সামনে অপেক্ষা করতে হয়। 24-এর গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে করা মামলায় আসামি পক্ষের দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 16 অক্টোবর। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ অভিযোগের বিরুদ্ধে যুক্তি তুলে ধরা হয়। পাশাপাশি ট্রাইব্যুনাল 1-এ আওয়ামী শাসনামলে র্যাবের TFI সেলে গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়। এসব মামলায় গ্রেপ্তার 10 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার জট কমানো এবং জামিন প্রক্রিয়াকে দ্রুত সহজ করতে দেশের 28 জেলায় ডিজিটাল বেইল বন্ড পদ্ধতি চালু করেছে সরকার। সকালে সচিবালয়ে নতুন করে 12 জেলায় এই পদ্ধতির উদ্বোধন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, বেইল বন্ড জমা ও যাচাই বাছাইয়ের জন্য বিচার প্রার্থীদের দিনের পর দিন আদালতের বারান্দায় অপেক্ষা করতে হতো। এতে বিচার প্রার্থীদের অর্থ, সময় এবং ভোগান্তি বহুলাংশে কমে আসবে বলেও আশা প্রকাশ করেন আইনমন্ত্রী। আমরা হয়রানি করতে চাই না, আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা করতে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এবং সুশাসন প্রতিষ্ঠা করতে। তারই অংশ হিসাবে আগে 16টির সাথে এই বেইল বন্ড কর্মসূচিতে আমাদের আরও 12টি জেলা সংযুক্ত হলো। এই সংযুক্তিতে আমরা অংশগ্রহণ করতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি, ধন্য মনে করছি। আমরা বিশ্বাস রাখি আপনাদের সহযোগিতায় আমরা এই কর্মসূচিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারব। 16 থেকে 30 আগস্ট সারা দেশে একযোগে উদযাপিত হবে জাতীয় মৎস্য পক্ষ 2026। কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন 13টি ক্যাটাগরিতে 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেওয়া হবে। সচিবালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী। তিনি বলেন, 2024-25 অর্থ বছরে দেশের রেকর্ড 51 লাখ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। জাতীয় মৎস্য পক্ষ 2026 উপলক্ষে 13টি ক্যাটাগরিতে 14 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক স্বর্ণ প্রদান করা হবে। জাতীয় মৎস্য পক্ষ উদযাপনের লক্ষ্যে কেবল একটি বার্ষিক কর্মসূচি বাস্তবায়ন নয়, বরং দেশের মৎস্য সম্পদকে সংরক্ষণ, নিরাপদ
মানসম্মত মাছ উৎপাদন, জলবায়ু সহিষ্ণু মৎস্য চাষের সম্প্রসারণ, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা। ঐতিহ্যবাহী ঢাকার 416 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হৃদয়ে ঢাকা 416 উৎসবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 29 আগস্ট রাজধানীর লালবাগ কেল্লায় উৎসব অনুষ্ঠিত হবে। দুপুরে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে উৎসবের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, ঢাকার ঐতিহ্যকে পুনরায় জাগ্রত করার প্রত্যাশা থেকেই আয়োজন করা হচ্ছে। ঢাকার কৃষ্টিটাকে যাতে আবার জাগরুক করতে পারি, কারণ যে পর্যন্ত দেখেন এই যে আমরা চেষ্টা করছি সুন্দর ঢাকা করার জন্য, আবর্জনা মুক্ত ঢাকা করার জন্য, কিন্তু এটা তো ঠিক যে এই ঢাকা হলো একটা কসমোপলিটন সিটি, এখানে সারা বাংলাদেশের মানুষ বসবাস করে। এই কারণে হৃদয় দিয়ে যে ঢাকাটাকে ভালোবাসা, সেটা কিন্তু এখনো হয়ে ওঠে নাই। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে লেগুনার 4 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 5 জন। সকালে চকরিয়া থানার খুঁটাখালী নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে দুর্ঘটনা ঘটে। মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনি জানায়, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঝিনাইদহের সদর উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে জাহিদ বিশ্বাস ও শাহাবুর রহমানের সমর্থকদের মধ্যে বিরোধের জেরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউরোপীয় দেশগুলো যদি রুশ পণ্যবাহী জাহাজ জব্দ করা অব্যাহত রাখে, তাহলে তার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি স্পষ্ট জানান, রাশিয়াও প্রয়োজনে ইউরোপের বাণিজ্যিক জাহাজ জব্দ করতে পিছপা হবে না। রুশ তেলবাহী জাহাজ আটকের ঘটনাগুলোকে সরাসরি জলদস্যুতা হিসেবে আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। বিস্তারিত জানাচ্ছেন প্রিয়াঙ্কা নিতু। ইউরোপকে এবার কড়া হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ইউরোপীয় দেশগুলো যদি রাশিয়ার পণ্যবাহী জাহাজ জব্দ অব্যাহত রাখে, তাহলে রাশিয়া যেখানে প্রয়োজন ও উপযুক্ত মনে করবে, সেখানেই পাল্টা পদক্ষেপ হিসেবে ইউরোপীয় জাহাজ বাজেয়াপ্ত করবে। এদিকে ইউক্রেন যুদ্ধে নতুন করে 5 লাখ সেনা সংগ্রহের পরিকল্পনা করছেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বরাত দিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিকে রাশিয়ার ডুমা নির্বাচনের পরেই এই বিশাল সেনা সংগ্রহের প্রক্রিয়া শুরু হতে পারে বলেও জানান জেলেনস্কি। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্টের একটি বিলাসবহুল বাসভবনের নিরাপত্তায় নিয়োজিত দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর সফল ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের ড্রোন বাহিনীর প্রধান মেজর রবার্ট ব্রোভদি জানান, দক্ষিণ রাশিয়ার জেলেনজিক শহরের কাছে অবস্থিত এই S-400 ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রটি ইউক্রেনীয় ড্রোনের আঘাতের পর প্রায় 3 ঘণ্টা ধরে দাউ দাউ করে জ্বলছিল। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। 23 বছর পর ইরাক থেকে সম্পূর্ণভাবে সামরিক বাহিনী প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে কুর্দিস্তান সহ ইরাকের সব অঞ্চল থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া হবে। এই সময়সীমাকে নির্ধারিত এবং চূড়ান্ত বলে অভিহিত করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। তিনি বলেন, 1 অক্টোবর হবে ইরাকের জন্য এক ঐতিহাসিক দিন। রুমানা রুমার প্রতিবেদন। অবশেষে ইরাকে অবসান ঘটতে যাচ্ছে দীর্ঘ 23 বছরের মার্কিন সামরিক উপস্থিতির। যুক্তরাষ্ট্র আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে তাদের সব সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে। সম্প্রতি ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডার জেনারেল ব্র্যাড কুপারের মধ্যকার উচ্চ পর্যায়ের বৈঠকে এই চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়। আগামী 1 অক্টোবর থেকে সম্পূর্ণ বিদেশি সেনামুক্ত হতে যাচ্ছে ইরাক।
In a statement, his office 2003 সালের মার্চ মাসে তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাত করতে ইরাকে অভিযান শুরু করেছিল মার্কিন বাহিনী। 2006 সালের 30 ডিসেম্বর ভোরে সাদ্দাম হোসেনের ফাঁসি হয়। শর্ত অনুযায়ী সাদ্দামের মৃত্যুর পর ইরাক ত্যাগের কথা ছিল মার্কিন বাহিনীর, তবে পরবর্তীতে সেখানে জঙ্গি গোষ্ঠী IS এর উত্থান ঘটে। ফলে এই গোষ্ঠীকে দমনে ইরাকে অবস্থান ধরে রাখে যুক্তরাষ্ট্রের সেনারা। তবে বর্তমান ইরাকি নিরাপত্তা বাহিনী এবং কুর্দি পেশমার্গা বাহিনী যে কোনো হুমকি মোকাবিলায় সম্পূর্ণ সক্ষম বলে জানিয়েছে ওয়াশিংটন। বর্তমানে উত্তর ইরাকের কুর্দিস্তান অঞ্চলে কিছু মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যা নির্ধারিত সময়ের মধ্যে সরিয়ে নেওয়া হবে। একই সঙ্গে ইরাক সরকার দেশের অভ্যন্তরে থাকা সব অনুমোদিত মিলিশিয়া গোষ্ঠীকে অস্ত্র সমর্পণের নির্দেশ দিয়েছে। সামরিক মিশন শেষে দুই দেশের সম্পর্ক রূপ নিচ্ছে নতুন মাত্রায়। তেল, জ্বালানি সহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগ ও দ্বিপাক্ষিক বাণিজ্যিক সহযোগিতা বজায় থাকবে বলে জানিয়েছে দুই দেশ। রুমানা রুমা, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা, 11 দলের প্রার্থী কর্নেল ওলি। নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের বৈঠক, দুদেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদারের আশা মাহদি আমিনের। রাজধানী সহ সারা দেশে ফের গ্যাসের সংকট, ফিলিং স্টেশনে যানবাহনের সারি, LNG টার্মিনালে আগুনের জেরে এ বিপত্তি, বললেন জ্বালানি মন্ত্রী। এবং মানবতা বিরোধী অপরাধে কাদের সহ 7 আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপন, মামলা জট কমাতেই ই-বেইল বন্ড জানালেন আইনমন্ত্রী। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।